সৌদি আরব যাওয়ার পরে আমাকে এরকম হুমকি ধামকি, কাজ করতে গেলেই আবার পেইন। চিন্তা করলাম এইভাবে তো আমি বাঁচতে পারবো না, থেকে মরে যাওয়া ভালো। ছোট মনের মানুষ না যে আমি সুইসাইড করবো। আমি একা একা যুদ্ধ করে আমার ছেলেকে এত বড় করছি, পর্যন্ত হেরে যাওয়ার মানুষ না। ওকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিলাম। ও টের পাইছে ওর মতো মানুষের সাথে আমি থাকবো না বলেই ও হুমকি ধামকি দিয়ে আমাকে রাখতে চাইতো। জানতো না যে ডিভোর্স দিছি, কারণ আমি বলি নাই। দুইবার কিভাবে দিলা ডিভোর্স? মাস পার হয়ে যাওয়ার পর তখন এসে যে মামলা টামলা দিল, দিয়ে আমাদেরকে হয়রানি শুরু করলো। যা যা করতো সে আবার এসে সেটা বলতো আমাকে। 60 লাখ, কোনো সময় 1 কোটি 2 কোটি, হুন্ডির ব্যবসার কারণে। তোমার দোষ কি ছিল তুমি বুঝতে পারো? আমার দোষ ছিল, আমি জানি কি ছিল, আমি বলতে পারি, বাট বললে তোমার ভালো লাগবে না। পাওয়ার ভালো লাগতেছিল, টাকা ভালো লাগতেছিল, জিজ্ঞাসা করো নাই ভাই 1 কোটি টাকা কেন আমার এখানে দিছো? ডিভোর্স উইথড্র করলেই আমি মামলা তুলে নিচ্ছি। তোমাকে এত চাইতো কেন? না তুমি জিজ্ঞেস করো না বেবি তুমি আমাকে এত চাও কেন? ও বলে বেড়াইতো আমি নায়িকা বিয়ে করছি। যখন এই উইথড্র করতে এগ্রি করলাম তখন থেকে পুলিশি হ্যারাসমেন্ট বন্ধ হয়ে গেল। থ্রেট করছিল হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর ছোট ভাই খোকন নাম। বিয়ে করছো তোমরা কত বছর প্রেম করে? আমি সৌদি আরবে থাকবো, তুমি তোমার মতো কাজ করবা, তখন জিজ্ঞেস করছি বলেই তো আমাকে হচ্ছে হুমকি দেওয়া শুরু করতো। এটা জিজ্ঞেস করো না তুমি না আমার সাথে থাকতে চাও? আমার সাথে থাকতে হইলে আমি যা বলবো তাই শুনতে হবে। ওই যে থাকবো না বলছি না, ওর মাথা নষ্ট হয়ে গেছে। প্রথম ওয়াইফের কথা প্রথমে স্বীকার করলো না, আমার গায়ে হাত তুললো পর্যন্ত, মানে আমি এই ব্যাপার নিয়ে কথা বলতে পারবো না। আমার ছেলে পরে যে আমাকে বললো যে কি ভুলটা করছো এখন বুঝতে পারছো? কোনো সাংবাদিক আমাকে ইন্টারভিউর জন্য ফোন করছে, আমাকে তখন মাইর খাইতে হইতো। সাংবাদিক তো কিছুই জানে না। একটা নায়িকারা তো এমনই হয়, এমনিতে নায়িকাদের প্রতি একটা। ওর ওয়াইফ আমাকে লিখছে যে আমি জানতাম আপনাকে বিয়ে করতে যাচ্ছে, নেগেটিভ ধারণা। আমাকে সৌদি আরব যাওয়ার পরে ওই সৌদি আরব থেকে আসা যাওয়ার মধ্যে থাকতো, আসতো যেত। তো আমি একটা সময় সৌদি আরব যাওয়ার পরে আমাকে এরকম হুমকি ধামকি, আবার বলে যে আচ্ছা ঠিক আছে ভালো ডিরেক্টর হলে দাও, তুমি হচ্ছে কাজ করো। তো আমি তখন ছোট ছোট করে অল্প অল্প করে একটু স্কেডিউল দিতে থাকলাম। তখন কাজ করতে গেলেই আবার পেইন। তো এইভাবে আমি আর দিতাম না, স্কেডিউল দিতাম না। তো আমি চিন্তা করলাম এইভাবে তো আমি বাঁচতে পারবো না, আসলে এভাবে সম্ভব না, এর থেকে মরে যাওয়া ভালো। তো আমি তো মরে যাব না, আমি তো সুইসাইড করব না। আমি এতটা মানে খুব এত নরম মনের মানুষ না, মানে এত ছোট মনের মানুষ না যে আমি সুইসাইড করব। আমি হচ্ছে যে যুদ্ধ করব। কথা হচ্ছে আমি যুদ্ধ করব। আমি একা একা যুদ্ধ করে আমার ছেলেকে এত বড় করছি পর্যন্ত। তো আমি হেরে যাওয়ার মানুষ না। তো আমি হচ্ছে যে ওকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিলাম। প্রথমবার আমি ডিভোর্স দিলাম। মানে বলছো না ওকে? আগে তো বলছো মনে হয়। আমি বলছি, ও টের পাইছে যে আমি ওর সাথে, ওর মতো মানুষের সাথে আমি থাকবো না বলেই ও হুমকি ধামকি দিয়ে আমাকে রাখতে চাইতো। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ডিভোর্স দিব। তো আমি ডিভোর্স দিলাম। প্রথমবার যখন ডিভোর্স দিয়ে দিই, এটা জানতো না যে ডিভোর্স দিছি, কারণ আমি বলি নাই। মানে এসে আবার ঝামেলা করা হয়েছে, চিন্তা করছি যে ডিভোর্সটা আগে হয়ে যাক। ডিভোর্সের একটা টাইম থাকে, 3 মাসের মধ্যে হয়ে যায় আর কি। তো 3 মাস হোক, তারপরে যা মানে ডিভোর্স হলে তো আমি ভাবছি ডিভোর্স হলে তার কিছু করার নেই। ডিভোর্স হয়ে গেছে, 3 মাস পার হয়ে গেছে। তখন দেশে এসে আমাদের নামে মামলা করছে, কেন আমি ডিভোর্স দিচ্ছি। মিথ্যা মামলা করছে আমার পুরো ফ্যামিলির নামে। এই মামলার কথা কেউ জানে না, কারণ তখন মিডিয়া ট্রায়াল দেয় নাই। ডিভোর্সের পরেই মামলা কেন? মানে এইগুলো তো ভাই, মানে একটা মানুষের মাথায় যদি কিছু বুদ্ধি থাকে তো বুঝতেই পারবে যে 2বারই ডিভোর্সের পর, 2বার ডিভোর্স দিছি, 2বারই ডিভোর্সের পরে মামলা। ওকে, ঠিক আছে। 2বার কিভাবে দিলা ডিভোর্স? এই যে প্রথমবার ডিভোর্স দিলাম, এটা হচ্ছে 2019 এর লাস্টের দিকে আমি ডিভোর্স দিলাম। বিয়ের কয় মাস পর? বিয়ের মার্চে বিয়ে হয়েছে, তো এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 7 মাস পরে। পরে হচ্ছে যে ডিভোর্স যখন কার্যকর হয়ে গেল, 3 মাস পার হয়ে যাওয়ার পর তখন এসে যে মামলা টামলা দিল, দিয়ে আমাদেরকে হয়রানি শুরু করলো। আমরা বাসায় থাকতে পারি না। আমার ভাইরা ঠিক মতো অফিস করতে, মানে একটা ভাই আমার তো অস্ট্রেলিয়াতে অনেক বছর ধরে, একটা ভাই দেশে আছে, ও অফিস করতে পারে না। ওর ফ্যামিলি পর্যন্ত সাফার করতেছে, ওর ওয়াইফ টাইফও। তারপর আমার মা, তাকে পর্যন্ত হচ্ছে প্রথমবার ও সবসময় এবং বলেও দিত যা যা করতো, সে আবার এসে সেটা বলতো আমাকে। কান টানলে মাথা আসে, আমি জানি তুমি একা দৌড়াইতে পারবা, কিন্তু তোমার যেগুলা তোমার কাছের একদম হ্যাঁ তোমার আমার দুর্বলতা যেগুলা, ওগুলারে ধরে ইয়ে করলেও হচ্ছে যে ইয়ে করবে না, আমি দৌড়াইতে পারবো না, ও জানে। তো মানে ভিলেজ পলিটিশিয়ানদের যেরকম বুদ্ধি না মাথায়, ওই টাইপের বুদ্ধির লোকে ও, মানে কোনো ভালো বুদ্ধি নাই, ভিলেজ পলিটিক্স, পুরা ভিলেজ পলিটিক্স। তো আমি হচ্ছে যে আমাকে ওরকম আমার ভাইরা মানে ফেড আপ হয়ে গেল, অফিস টফিস পর্যন্ত যাইতে পারতেছে না ওরা, জব নিয়ে। ওখানে কি মামলায় কি ছিল? ওই সেম প্রতারণার মামলা। ওকে আমি প্রতারণা করে বিয়ে করছি, ওর কাছ থেকে অনেক টাকা নিচ্ছি। এখন কত টাকা? ও এক এক সময় এক এক রকম বলছে, এক এক সময় 1 কোটি, কোনো সময় বলছে যে 60 লাখ, কোনো সময় 1 কোটি 2 কোটি,
এরকম। সেটা তোমাকে দিছে? সে আমাকে দেয় নাই, সে আমার অ্যাকাউন্ট ইউজ করছিল ওই হুন্ডির ব্যবসার কারণে। যখন আমি বুঝতে পারছি তখন আমি ওটা নেই আমার ইয়াতে নেই নাই, কিন্তু সে তখন পরে এসে আমাকে স্বীকার করছে, এবং সেটাও বিয়ের আগে। তাহলে আমি তো তাকে বিয়ে করতাম না। তুমি আমাকে বলো স্বর্ণা, এখানে ধরো বিকজ হি ইজ নট হিয়ার এখন, দ্যাট গাই, তোমার দোষ কি ছিল? তুমি বুঝতে পারো তোমার দোষটা কি ছিল? আমার দোষ ছিল অবশ্যই, আমি অবশ্যই ছিল, আমি জানি কি ছিল, আমি বলতে পারি, বাট বললে তোমার ভালো লাগবে না। তুমি আমাকে বলো নিজে থেকে। আমার দোষ ছিল হচ্ছে যে আমি না জেনে বুঝেই লোকটাকে বিয়ে করছি। ওকে, এটা আমার জন্য বড় দোষ ছিল। আর জেনেও কিছু তো জেনেও করছো, পাওয়ার ভালো লাগতেছিল, টাকা ভালো লাগতেছিল, দিচ্ছিল, অ্যাকাউন্ট আসতেছিল, এটা তো তোমার ভালো লাগতেছিল। না, টাকা তো আমি তো টাকা ইউজ করি না। তোমার অ্যাকাউন্টে তো ইউজ হচ্ছে না, এই অ্যাকাউন্টে টাকার যখন ট্রানজাকশন হয়, ইটস আ গুড থিং না? তুমি তো চাইলে ইউজ করতে পারবা, সেটা মনে করবে না। হিজ ইওর হাজবেন্ড, তাই না? আমার কিন্তু তার টাকার প্রতি, ভাই টাকার প্রতি যদি লোভ থাকতো তাহলে না, এটা আমি জানি। কেন বলতেছি কথাটা বুঝো। আমি বলতেছি দোষ ওর 99%, এই যে 1% তোমার ক্ষতিটা কিন্তু তুমি কিন্তু তোমার দেখো, তুমি কিন্তু জিজ্ঞাসা করো নাই ভাই 1 কোটি টাকা কেন আমার এখানে দিছো। হ্যাঁ, না বলছে যে আমার গাজীপুরের জমি ঠিক করতে হবে, সো এজন্য ওর ভাইগনা এসে তুলে নিয়ে যাইতো, তুলে দিতাম, ফাইন, মানি, ফেম, আমি না বুঝতে পারি না এই বিষয়টা যে ও যে এই দুর্নীতি করে টাকা ইয়া করছে, বুঝতে পারে না। যেটা হয় এটা হচ্ছে আমার এটাই প্রবলেম, যে বুঝতে পারি না। অবভিয়াসলি মানে বুঝতে পারো না বিকজ তোমরা জিজ্ঞাসা করো না, বা আসতেছে বিন্দাস, এত কি। আর ডেফিনেটলি তুমি মিডিয়াতে অবভিয়াসলি একটা কম্পিটিশন থাকেই যে ভাই ওকে আমার আসতেছে, পাওয়ার আছে, মানি আছে, প্রবলেম কোথায়? এখন এই যে 1%, এই 1% এর ক্ষতিটাই তুমি করছো। আমি করছি, নিজের ক্ষতি করছি, আমার ফ্যামিলির ক্ষতি করছি। হ্যাঁ, রাইট। তারপর হচ্ছে যে ডিভোর্স দেওয়ার পরে এসে মামলা দিল, এবং আমার ভাইরা যখন, আমরা সবাই যখন খুব হ্যারেস হচ্ছিলাম, হ্যারেস হতে একটা সময় আমার ছেলে ক্লাস পর্যন্ত করতে পারতেছিল না, সবাই বললো যে, এবং ও হচ্ছে অফার করলো যে হ্যারেস বন্ধ হবে, ওকে হচ্ছে ডিভোর্স উইথড্র করতে বলো তোমরা। ওকে, ডিভোর্স উইথড্র হবে, আমাকে আবার হচ্ছে বিয়ে করতে হবে, দেন হচ্ছে আমি মামলা তুলে নেব। আর বিয়ে তো করতেই হবে বলে, বিয়ে মানে ওদের ধারণা ছিল যে ওরা সারা জীবন ক্ষমতায় থাকবে, পৃথিবী কিয়ামত পর্যন্ত, সো ও যা খুশি তাই করতে পারবে। তো বলতেছিল যে ডিভোর্স উইথড্র করলেই আমি মামলা তুলে নিচ্ছি, বিয়ে তো আমি এসে করতেই হবে আমাকে, এরকম কনফিডেন্ট। তো বাধ্য হয়ে আমি আমার ফ্যামিলির কথা চিন্তা করে, তোমাকে এত চাইতো কেন? এটা তোমরা ওকে প্রশ্ন করতে পারো না, তুমি জিজ্ঞেস করে না বেবি তুমি ওকে এত চাও কেন? কেন ওর কথা হচ্ছে বিয়ে করছি কেন ডিভোর্স দিবা? যখন রোমান্টিক কোনো ডিনারে বা ধরো ইন্টিমেট কোনো মোমেন্টে ই নেভার আস্কড যে তুমি আমাদের মধ্যে কি দেখছো তোমার মধ্যে? আই ডোন্ট নো, এত অবসেসড কেন ছিল আমি জানি না, মানে জিজ্ঞেস করো না। ও জিদ আছে না কিছু, যে জিদ প্লাস হচ্ছে যে ও হচ্ছে যে ও সৌদি আরবে আমি খোঁজ নিয়ে যেটা জানতে পারছি যে অপরিচিত লোকজনের কাছে, যে ও বলে বেড়াইতো আমি নায়িকা বিয়ে করছি, মানে ওর স্ট্যাটাসের সাথে প্লাস হয়, মানে একটা মানুষ একদম জিরো থেকে, হ্যাঁ জিরো থেকে এসে শুধুমাত্র আওয়ামী লীগের পিরিয়ড যখন শুরু হইলো একদম জিরো ছিল ওরা, তারপরেই হচ্ছে তোমার মন্ত্রীদের সেবা করে বা এই শুশ্রূষা করে ও হচ্ছে যে বেশ কিছু টাকা পয়সা করতে পারছে। তারপরে সে ছবি শো অফ করে গ্রামের এলাকায় সে এখন একটা, না তার ছবি মন্ত্রীদের সাথে পোস্টারিং করতো, হ্যাঁ মন্ত্রীদের সাথে ছবি শো অফ করে যে সে বিশাল ক্ষমতাধর, এই লোকটা তার ছিল এই টাইপের লোক, নায়িকা বিয়ে করছে, সবাইকে এটা বলে বেড়াইতো। সো এরপরে তুমি ডিভোর্স উইথড্র করলা? আমি বাধ্য হয়ে ডিভোর্স উইথড্র করলাম। কি হলো? প্রথমবার ডিভোর্স উইথড্র করছো, তাকে না জানাই দিছিলা? তাকে না জানাই দিছিলাম। তখন উইথড্র করার পরে সে হচ্ছে যে এসে মামলা তুলে ফেলো, এবং উইথড্র করার সাথে সাথে যখন এই উইথড্র করতে এগ্রি করলাম তখন থেকে পুলিশি হ্যারাসমেন্ট বন্ধ হয়ে গেল, মানে ওখান থেকে সে সব নাড়ছে সবকিছু। তো তখন ইভেন তখন আমাকে ফোন দিয়ে থ্রেট করছিল হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর ছোট ভাই খোকন নাম, আপন ছোট ভাই আমাদের, যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল, তার ছোট ভাই খোকন, উনি আমাকে ফোন দিয়ে থ্রেট করলো যে ওই জুয়েল যেভাবে চায় ওইভাবে আপনাকে থাকতে হবে, করতে হবে। তো আমি ডিভোর্স উইথড্র করার পরে আমি হচ্ছে ও এসে তখন আমাদের হ্যারাসমেন্ট বন্ধ হলো, এসে তারপরে আবার রিম্যারেজ করলো, কোনো কাবিন না, এটা কিন্তু কোনো কাবিন। প্রথমে কাবিন কত ছিল? 10 লাখ। কাবিন ছিল না, ওটা কাবিন ছিল না, এমনি কোনো রকম একটা সেকেন্ড টাইম যেটা কোনো রকম একটা ওই যে নোটবুকের মতো বুক থাকে না ওই কাজীদের কাছে, ওইরকম রেজিস্টার বুকের মতো, ওইখানে আমার একটা কি লিখে টিখে ওরা দিল, আমি সিগনেচার করে দিলাম, ওরা জাস্ট ওই ইয়েটা
কি কি এটা লিখে কবেকার টিকে কথা? ব্যাস কবেকার কথা এটা হচ্ছে 2020 ফার্স্টের দিকে। ওকে তো রিম্যারেজের নামে যেটা করলো, মানে ও হচ্ছে আইন যা খুশি তাই করে, মানে ওর মতো করে ও বানায় নিত। ওকে তো এভাবে হচ্ছে আমাকে, তারপর আমি থাকতে থাকলাম এবং আমার ফ্যামিলি ওর সাথে বসলো, বসে বললো যে তোমাকে দেখো চেঞ্জ হইলো কিছু একটা? শোনো, আমার ফ্যামিলি ওর সাথে বসলো এটা উইথড্র করার পরে, রিম্যারেজ করার পরে, যে দেখো তুমি তো ওকে জেনেই বিয়ে করছো, একজন অভিনেত্রী, ওর মতো করে ও থাকতে পছন্দ করে, তুমি হাজব্যান্ড হিসেবে ওকে তুমি খুব বেশি চাও না ওকে, তাহলে তারপরেও তো ওর একটা লাইফ আছে, ও তো কিছু কাজ না করলেও কিভাবে, মানে কাজ তো করতে হবে, তো তোমাকেও অনেকটা কনসিডার করতে হবে লাইফে, ওকেও করতে হবে, ওকে সব কাজ ওর করার দরকার নাই, এত আগে যেভাবে চলতো ওইভাবে চলার দরকার নাই। তো এটা ইয়ে করার পর, আর এইভাবে করলে তোমাদের সংসার ভালো থাকবে না, সুখে থাকবে না। তখন এগ্রি করলো যে ঠিক আছে, কিছু কিছু কাজ করতে পারবে, আর আমার ওর কনসার্নে আর কি করতে হবে, আমাকে জানায় করতে হবে, ডিরেক্টরকে কে, পুরা টিমে কে কে আছে আমি সবার খোঁজ নেব, তারপরে হচ্ছে আমি পারমিশন দিলে তারপর কাজে সে ইয়ে দিবে। ওকে